নমস্কার, সবাইকে স্বাগত নিউজ নামের প্রাইম নিউজে। আমি রয়েছি আপনাদের সাথে, মীনাক্ষী। চোখ রাখছি খবরে। বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ নিয়ে মাঠে নেমেছে বিরোধীরা। শুক্রবার বিজেপি সদর জেলা আয়োজিত মিছিল থেকে বিরোধীদের কার্যকলাপকে চক্রান্ত বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এক্ষেত্রে কংগ্রেস ও সিপিআইএম সমর্থক হয়ে মানুষকে বিভ্রান্ত করছে বলেও জানান তিনি। এই ধরনের অপপ্রচার থেকে দূরে থাকার জন্য বিরোধী দলগুলিকে হুঁশিয়ারি দেন তিনি। মানুষ বিজেপি সরকারের পাশে রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী মানিক সাহা। আগরতলার রাজপথে অনুষ্ঠিত এদিনের দলীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার সহ প্রদেশ বিজেপির অন্যান্য সাংগঠনিক কর্মকর্তা ও কর্মীরা। সিপিএম আর কংগ্রেস মানে একজন আরেকজনের সমর্থক। চড়িলা বিধানসভা কেন্দ্রের উত্তর ব্রজপুর গ্রামে শুক্রবার পালন করা হয় গ্রাম দিবস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেলেঙ্গানার রাজ্যপাল তথা ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। আমাদের উত্তর ব্রজপুর গ্রাম দিবসের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করলেন। গ্রাম দিবসের অনুষ্ঠানে এই দিবস পালনের তাৎপর্য তুলে ধরেন জিষ্ণু দেববর্মন। গ্রামের মধ্যেই ভারতের আসল সংস্কৃতি এবং ঐতিহ্য নিহিত রয়েছেন বলে জানান তিনি। গ্রাম দিবস অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে গ্রামের প্রতি গর্বের অনুভূতি ও মমত্ব প্রকাশিত হয় বলে বক্তব্যে জানান তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। দেশের রাজনৈতিক আঙ্গিনায় ও গ্রামের বিরাট গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেন তিনি। খুব ভালো লাগছে এসে, এবং এই যে গ্রাম দিবস মানানোটা সেটা আমরা আগেই পরিকল্পনা করেছিলাম। প্রত্যেক গ্রামে যেমন একদিন চিহ্নিত করা হয় বছরে, এখানে গ্রাম দিবস করা। এটার কারণ হলো গ্রামের মানুষ যেমন গ্রামকে নিয়ে গর্ববোধ, সম্মান যেমন পায়, এবং সেটা হোক জাতি, বর্ণ, ধর্ম, পলিটিক্সে উঠে। সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি সহ গ্রাম প্রধান ও ব্রজপুর গ্রামের মানুষ। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে গ্রামের প্রতি মানুষের টান আরো বৃদ্ধি পাবে বলে অনুষ্ঠানে জানান রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। নিজের পুরনো রাজনৈতিক অঙ্গন চড়িলামে সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত হয়ে স্বভাবতই খুশি ছিলেন রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। নিজের ভাষণে আন্তরিক ভাষায় সেই অনুভূতির কথা প্রকাশ করেন বর্তমান তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রতিষ্ঠান বিরোধী হাওয়ার মধ্যে টানা তৃতীয়বার যেখানে ক্ষমতা ধরে রাখার আশা করছে বিজেপি, সেখানে দীর্ঘ 1 দশক বিরতির পর প্রত্যাবর্তনের দিকে তাকিয়ে আছে কংগ্রেস। বিষয়টি হলো হরিয়ানা বিধানসভা নির্বাচন, যার ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে শনিবার। এই নির্বাচনের ফলাফল যেখানে বিজেপির জন্য গুরুত্বপূর্ণ, পরবর্তী মহারাষ্ট্র, ঝাড়খণ্ড বা দিল্লির বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে অপরদিকে এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে হরিয়ানা প্রদেশ বিজেপির প্রভারী তথা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পারফরমেন্সের বিষয়টিও। হরিয়ানার বিধানসভার 90টি আসনের জন্য ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে 5 অক্টোবর শনিবার। সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত এই ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। নির্বাচনের জন্য মোট 20,629টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে 930 জন পুরুষ এবং 101 জন মহিলা সহ মোট 1031 জন প্রার্থী। অপরদিকে 8,821 শতায়ু সহ 2 কোটিরও বেশি ভোটার অংশ নেবেন এই ভোট গ্রহণ পর্বে। প্রাথমিক পর্যায়ে হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ 1 অক্টোবর হবে বলে ঘোষণা দিয়েও পরবর্তী সময়ে তা পিছিয়ে 5 অক্টোবর করার ঘোষণা দেয় ভারতের নির্বাচন কমিশন। এক্ষেত্রে বিজেপির চাপের কারণেই ভোট গ্রহণের দিনক্ষণ ঘোষণার পর তা পরিবর্তন করা হয়েছে বলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। এই নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স সমর্থিত নবাব সিং সাইনিকে যেখানে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করেছে বিজেপি, সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়া ব্লক সমর্থিত ভূপেন্দর সিং হুডা হলেন কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। নির্বাচনে যৌথভাবে লড়াই করবে জননায়ক জনতা পার্টি এবং আজাদ সমাজ পার্টি, যার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হলেন দুষ্যন্ত চৌতালা। প্রতিদ্বন্দ্বিতাকারী অন্যান্য দলগুলির মধ্যে রয়েছেন বহুজন সমাজ পার্টি, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী এবং হরিয়ানা লোকহিত পার্টি।
তবে এবারের নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। বেকারত্ব ও কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় মানের কুস্তিগিরদের অভিযোগ এবং ক্ষমতা বিরোধী হওয়ার কারণে এবারের নির্বাচন নিয়ে অনেকটাই চিন্তিত ক্ষমতাসীন বিজেপি। তার উপর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বহিরাজ্যে পাঞ্জাবের সম্পূর্ণ নতুন মুখ নবাব সিং সাইনিকে এবং দলের অভ্যন্তরীণ কোন্দল সমাধানে প্রভারী বিপ্লব কুমার দেবের মতো হরিয়ানা প্রদেশ বিজেপির নেতৃত্বের ব্যর্থতা আক্ষরিক অর্থেই যথেষ্ট চিন্তায় রেখেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে। তবে প্রাথমিকভাবে অ্যান্টি ইনকামবেন্সির কারণে বিজেপিকে দুর্বল মনে হলেও গত 15 দিনের জোরালো প্রচারণার পাশাপাশি মাইক্রো ম্যানেজমেন্টের সাহায্যে তার অবস্থান উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রচারের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 4টি সমাবেশ এবং অমিত শাহের 10টি সমাবেশের আয়োজন করে বিজেপি। এছাড়া উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ 5 রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে 2 ডজনেরও বেশি সমাবেশ করেছে বিজেপি। 49 দিনের প্রচারাভিযানের সময় বিজেপির নেতারা হরিয়ানার 150টিরও বেশি সমাবেশ করেছে বিজেপি এবং অত্যন্ত পিছিয়ে থাকা তফসিলি জাতিদের কাছে পৌঁছানোর এবং সংরক্ষণের বিষয়ে তাদের আশ্বস্ত করার চেষ্টা করার মধ্য দিয়ে কিছু ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। তবে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তেও রাজ্যের সিংহভাগ ভোটাররা কিন্তু রয়েছেন নীরবই। এই নীরব ভোটাররাই জয় পরাজয়ের অনুঘটক হিসেবে কাজ করবেন বলে মনে করছেন রাজনৈতিক তথ্যবিজ্ঞরা। কংগ্রেসের ভোট ব্যাংক বলে পরিচিত ঝাট ভোটের বিপরীতে অন্যান্য সম্প্রদায়ের ভোট ব্যাংকে মেরুকরণ করেছে বিজেপি। কিন্তু এই মেরুকরণ কতটুকু হয়েছে বা আদৌ হয়েছে কি না তার মূল্যায়ন করা এই মুহূর্তে কঠিন বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। হরিয়ানা বিধানসভা নির্বাচনের এই জটিল অঙ্কে তাই একদিনে যেমন হবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পারফরমেন্সের মূল্যায়ন, অন্যদিকে এই নির্বাচনের ফলাফলের মাধ্যমেই মূল্যায়ন হবে হরিয়ানা প্রদেশ বিজেপির রাজ্য প্রভারী এবং নির্বাচনের ইনচার্জ বিপ্লব কুমার দেবের মতো প্রদেশ নেতৃত্বের পারফরমেন্সও। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। একে সমগ্র জাতির জন্য গৌরব বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবারই বাংলা সহ মোট 5টি আঞ্চলিক ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মারাঠি, পালি, প্রাকৃত, অসমিয়া এবং বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এদিকে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। একে সমগ্র জাতির জন্য গৌরব বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। বস্তুতপক্ষে ভারতের গভীর এবং প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের রক্ষক হিসেবে কাজ করে প্রতিটি সম্প্রদায়ের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মাইল ফলকের সারাংশকে মূর্ত করে তোলে শাস্ত্রীয় ভাষাগুলি। সময়ে সময়ে বেশ কিছু ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে ভারত সরকার। 2004 সালের 12 অক্টোবর প্রথম তামিল ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তারপর 2005 সালে সংস্কৃত ভাষাকে, 2008 সালে তেলুগু এবং কন্নড়, 2013 সালে মালায়ালম এবং শেষ 2014 সালে উড়িয়া ভাষাকে শাস্ত্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছিল কেন্দ্রীয় সরকার। বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া নিয়ে বহুদিন ধরে লড়ে চলেছেন বিশিষ্ট ব্যক্তিরা। দিনের পর দিন গবেষণার কাজ কেন্দ্রের দরবারে জমা দেওয়া হয়েছে। তারপরেও বাংলার মতো সমৃদ্ধ সৃষ্টিকর্মের ভাষা ঠাঁই পায়নি ধ্রুপদী জগতে। ভাষার জন্য এতদিনকার লড়াই সার্থক হলো অবশেষে। ধ্রুপদী ভাষার স্বীকৃতি পেল বাংলা। সাহিত্য একাডেমি ভাষা বিশেষজ্ঞ কমিটি তৈরি করেছিল জাতীয় স্তরে। তারা নির্দিষ্ট মাপদণ্ডের ভিত্তিতে কোনো ভাষা ধ্রুপদী কিনা তা নিয়ে সুপারিশ জমা দেয় সরকারের কাছে। মূলত 5টি বিষয়কে এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন ভাষা বিশেষজ্ঞরা। 1.5 থেকে 2000 বছরের ইতিহাস থাকা, প্রজন্মের পর প্রজন্ম সেই ভাষায় কথা বলা বা লেখা এবং শিলালিপি বা ও ধরনের কোনো প্রমাণ থাকা এক্ষেত্রে আবশ্যক। এই ভাষা ও সাহিত্যের বিবর্তন হতে হবে এবং আগের ভাষার সঙ্গে যোগ থাকতে হবে বর্তমান ভাষার।
দ্রৌপদী ভাষার স্বীকৃতি পাওয়ার ফলে ভবিষ্যতে বাংলা ভাষার উন্নতিতে তার প্রভাব পড়বে বলে নিশ্চিত শিক্ষাবিদরা। শিক্ষা এবং সাহিত্য পরম্পরার পাশাপাশি গবেষণার ক্ষেত্রে এর প্রভাব পড়বে বলে মনে করছেন তারা। যেখানে হিন্দির পর বাংলাই সবচেয়ে বহুল প্রচলিত ভাষা, সেখানে দেরিতে হলেও এই ভাষার বিকাশে উদ্যোগ নেওয়া হলো বলে মনে করেন শিক্ষানুরাগী মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে দোকান থেকে আনা ভুল ওষুধ খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু। 4 বছরের এই শিশুটির নাম দেহিমা রিয়াং। ঘটনা উত্তর ত্রিপুরার ছৈলেংটায়। ঘটনার বিবরণে জানা যায়, শিশুটি অসুস্থ থাকায় তার পরিবারের লোকজন তাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখান থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ানোর জন্য ওষুধ কিনতে শিশুটির বাবা ছৈলেংটা বাজারে সাহা মেডিকেলে যায়। সেখান থেকে ওষুধ এনে শিশুটিকে খাওয়ালে সে আরো গুরুতর অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকের চেষ্টায় শিশুটি প্রাণে বেঁচে যায়। বর্তমানে শিশুটিকে ছৈলেংটা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সাহা মেডিকেলের মালিককে ডেকে এনে তীব্র ভর্ৎসনা করে। সাহা মেডিকেলের মালিককেও এই ব্যাপারে জানাতে চাইলে তিনি তার ভুল স্বীকার করেন। দোকানের স্টাফকে লিখে ওষুধ দিব, ফার্মাসিস্টকে, ফার্মাসিস্ট আপনি, আমি ড্রাগ ইন্সপেক্টরে ফোন করছি। টুমরো ইউ হ্যাভ টু আনসার দিস কোয়েশ্চেন, why you have given instead of linezolid to the amoxicillin? We are doctors or not? আমরা প্রাইভেট পাঠাইবেন কোন ডাক্তাররা, আপনি এলাকার লাগিয়ে ফটো দিলেই পারেন, আপনি ফার্মাসি থেকে আপনি দিয়ে দিবেন যা ওষুধ। রাজ্যে উগ্রপন্থায় উদ্বাস্তুদের আর্থিক প্যাকেজ এবং তাদের পুনর্বাসনে শ্বেতপত্র প্রকাশের জন্য সরকারের কাছে দাবি করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। একই সাথে শারদীয় দুর্গোৎসবের আগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিবার বিষয়টি নিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। গত 3 দশকে উগ্রপন্থার কারণে উদ্বাস্তু পরিবারগুলির জন্য আর্থিক প্যাকেজ এবং তাদের পুনর্বাসনের দাবি করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। একই সাথে সম্পূর্ণ বিষয়টি নিয়ে একটি শ্বেতপত্র প্রকাশের দাবিও জানিয়েছে কংগ্রেস। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই দাবি করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। উগ্রপন্থার কারণে জাতি উপজাতি বিভিন্ন অংশের মানুষ যারা উদ্বাস্তু হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে, নানা জায়গা থেকে যাদেরকে বাড়িঘর বিষয় সম্পত্তি সমস্ত পেশাগত তাদের যে কাজের সঙ্গে তারা যুক্ত ছিলেন সেগুলি ফেলে যারা চলে এসছেন বিভিন্ন জায়গায়, আজকে বিক্ষিপ্তভাবে তারা দারিদ্রতার সঙ্গে লড়াই করে জীবনযাপন করছেন। আজকে সেই সমস্ত ব্যক্তিগুলি তারা বিভিন্ন সময়ে আন্দোলন করে, তারা মুখ্যমন্ত্রীর সমীপে এসে তাদের দুর্দশার কথা তুলে ধরলেও তাদের সম্পর্কে কেন কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেই? কেন তাদের জন্য কোনো প্যাকেজ ঘোষণা হয় না? কেন ওই মানুষগুলিকে পুনর্বাসনের জন্য রাজ্য সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না? আমরা জাতীয় কংগ্রেস দলের ত্রিপুরা শাখার পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে এই উদ্বাস্তু পরিবার যারা কয়েক দশক ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় বসবাস করছেন, যাদের জমি জমা বাড়ি ঘর থাকা সত্ত্বেও উদ্বাস্তু হওয়ার কারণে তারা বাড়িঘর ফেলে চলে আসার কারণে তাদের প্রভূত ক্ষতি হয়েছে, তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হোক। তাদেরকেও অনুরূপ প্যাকেজ এর মাধ্যমে তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করে। এটা আমাদের দলের পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি। সরকার অবিলম্বে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে এখনো পৌঁছায়নি কোনো কেন্দ্রীয় অর্থ সহায়তা। শারদোৎসবের আগে অবিলম্বে বন্যার্তদের হাতে আর্থিক সহায়তা তুলে দেবার জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। তারা উত্তর পূর্বাঞ্চলের অষ্টলক্ষ্মীর কথা বলে, তারা উত্তর পূর্বাঞ্চলে পূর্বোদয়ার কথা বলে, আর ত্রিপুরা রাজ্যে যখন বন্যাতে 20 লক্ষ মানুষের মধ্যে
একটা বিরাট অংশের আদিবাসী মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 36 জনের মধ্যে 20 জন এই বন্যা এবং ধসে আদিবাসী সমাজের মানুষ নিহত হয়েছে। এই বিরাট অংশের ক্ষয়ক্ষতি সত্ত্বেও আদিবাসীদের উন্নয়নে বা এই রাজ্যের বন্যা পীড়িত মানুষের উন্নয়নে কেন্দ্রীয় সরকার কোনো ধরনের একটি পয়সাও কেন্দ্রীয় সরকার এই রাজ্যের মানুষের জন্য তারা ব্যয় করেননি বা কোনো ধরনের প্যাকেজের ঘোষণা দেন। SDRF ফান্ডে কিছু টাকা এটা রাজ্য সরকারের প্রাপ্ত এবং সেই টাকাই তারা দিচ্ছেন, আর এতে রাজ্য সরকার ধন্যবাদ জ্ঞাপন করে, অভিনন্দন জ্ঞাপন করে মানুষকে বিভ্রান্ত করছে। আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে আমাদের এই বন্যা পীড়িত মানুষের জন্য শারদ উৎসব সামনে, এই শারদ উৎসবের প্রাক্কালে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে, সাধারণ মানুষকে এই উৎসবের আনন্দে সামিল হতে ওরা যেন আর্থিক সহায়তা অবিলম্বে প্রদান করে। গত 4 সেপ্টেম্বর নতুন দিল্লিতে তৃতীয় শান্তি চুক্তির মাধ্যমে NLFT এবং ATTF এর 328 জন জঙ্গির আত্মসমর্পণের ক্ষেত্রে তাদের পুনর্বাসনের জন্য মাসিক 6,000 টাকা এবং মাথাপিছু প্রত্যেককে 3 লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি অস্ত্র সমর্পণকারী পুনর্বাসনে 250 কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণার পর থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের উপর আঙুল তুলছে বিরোধী রাজনৈতিক দলগুলি। এক্ষেত্রে উগ্রপন্থার শিকার মানুষের জন্য প্যাকেজ কোথায় প্রশ্ন তোলা হচ্ছে তা নিয়েও। একইভাবে সাম্প্রতিক বন্যায় সরকারি হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ যেখানে 15,000 কোটি টাকা, সেক্ষেত্রে দুবার কেন্দ্রীয় পর্যবেক্ষক দল রাজ্য সফর করে গেলেও এই আর্থিক সহায়তা কোথায় তা নিয়েও প্রশ্ন তুলছে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নির্বাচন ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। আসুন বেছে নিন আপনার মনের মতন অক্ষয় জৌলুসের প্রতীক। 100% এক্সচেঞ্জ মূল্য যে কোনো জুয়েলার্সের হলমার্ক যুক্ত পুরনো সোনার গয়নায়। 275 টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায়। 100% ছাড় হীরের গয়নার মজুরিতে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্র স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 3টি স্কুটি। পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম। GSI IGI পরীক্ষিত গ্রহরত্ন, রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী। একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স শুভ অক্ষয় তৃতীয়া 30 এপ্রিল থেকে 11 মে 2024। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, কামান চৌমুহনী, ইউকো ব্যাংকের বিপরীতে, আগরতলা। আমরা প্রতিদিনই খোলা আছি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝে সাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত পাতা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে তেল, যে খাবে সেই বলবে লং তরাইবে। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাইবে, আহা লং তরাইবে। Step into the realm of Assam Downtown University, where we encourage success. Experience the pinnacle of academic excellence and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আপনাদের আবারও স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। স্বাস্থ্য দপ্তরের উদাসীনতায় মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য পরিষেবা, এমনটাই অভিযোগ মধুপুর স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে। এলাকার গরিব ও সাধারণ মানুষেরা হাসপাতালে চিকিৎসা করাতে এসে নাজেহাল হচ্ছেন। রোগীদের অভিযোগ, হাসপাতালের ইনচার্জ ডক্টর রজত ভৌমিকের দৌলতেই মধুপুর হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে। খবর নিয়ে জানা যায়, হাসপাতালে কর্তব্যরত বর্তমান চিকিৎসকরা ওপিডির পরিবর্তে প্রাইভেট চেম্বারেই রোগী দেখতে বেশি ব্যস্ত থাকেন। অভিযোগে আরো জানা যায়, এর সবটাই হচ্ছে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস সাহা ও মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাসের প্রচ্ছন্ন মদতে। কারণ তিনি নিজেও সারাদিন বিশাল করে তার ব্যক্তিগত চেম্বারে রোগী দেখতে ব্যস্ত থাকেন।
ফলে গরিব মানুষদের হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিতে হয়রানির শিকার হতে হচ্ছে। রোগীরা অভিযোগ করেছেন এই হাসপাতালে আয়ুষ্মান মিত্রের একজন কন্ট্রাকচুয়াল স্টাফের দৌরাত্ম্য এতটাই বেশি যে আয়ুষ্মান কার্ড সহ চিকিৎসা পরিষেবা নিতে এসে সাধারণ মানুষকে প্রচুর হয়রানির শিকার হতে হচ্ছে। আয়ুষ্মান কার্ড থাকা সত্ত্বেও মিলছে না বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা। তাদের অভিযোগ আয়ুষ্মান পরিষেবা না পেয়ে বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন তারা। এমনটাই অভিযোগ হাসপাতালে ভর্তি এক রোগীর। আমার আয়ুষ্মান কার্ড ছিল না, কালকে ভর্তি হওয়ার পরে আমার ডাক্তার জিজ্ঞাসা যে তোমরা আয়ুষ্মান কার্ড ছিল না, আমার আয়ুষ্মান নাই। আয়ুষ্মান নাই বলতে পারে যাওয়ার জন্য কইল আয়ুষ্মান কার্ড এখানে করেন যা কইলাম এই কথা বলতে পারে আমি নিয়ে কার্ড জমা দিচ্ছি, আধার কার্ড জমা দিতে পারবো তোমার রেশন কার্ড জমা দেবো, রেশন কার্ডটা আইন রেশন কার্ডটা আইন না দিতে পারে কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার সব কিছু রাখছে, আমার ছাপ রাখছে, রেখে দেবো করে দিকে। নজরদারির অভাবে অনেকটাই প্রভাবিত বিশেষ করে গ্রামীণ এলাকার বিদ্যালয় শিক্ষা। বিদ্যালয় পর্যায়ে একদিকে যেমন রয়েছে পর্যাপ্ত শিক্ষকের অভাব, ঠিক তেমনি অপরদিকে রয়েছে উপযুক্ত নজরদারির অভাব। একাংশে শিক্ষকের যেমন খুশি চলার প্রবণতা। আর ঠিক এরকম অভিযোগেই উঠল করবুক মহকুমার নতুন বাজার হাই স্কুলের বিরুদ্ধে। নির্ধারিত সময়ের 1 ঘন্টা পরে অর্থাৎ বেলা 12টার দিকে আসেন বিদ্যালয়ের সিংহভাগ শিক্ষক বলে অভিযোগ করে স্থানীয় এলাকাবাসীরা। শুধু তাই নয়, অভিযোগ বিদ্যালয়ে এসেই মিনিট 5 পর শিশুদের নাম ডেকে দিয়ে দেওয়া হয় ছুটি। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষকদের প্রশ্ন করা হলে তা আশ্চর্যজনকভাবে স্বীকারও করে নেন তারা। বিদ্যালয়ে অবিলম্বে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য শিক্ষা দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছে সংশ্লিষ্ট এলাকাবাসী। আচ্ছা, প্লাস 11 থেকে 12 জন স্কুলের টিচার, শুধুমাত্র 3 জন আছে এও ফেয়ার আগে, এরপরে কেউ 12টা বাজে, কেউ 11:30 বাজে, এমন টাইমে স্কুলে আইতাছে। স্কুলের ভিতরে প্রথম আছে 3 জন, মানে 11টার আগে, 11টা কি প্রায় 2-3 মিনিট এদিক, আর বাকিরা প্রায় 12টার মধ্যে আগে ঢুকছে। স্কুলে আসেন আমার একটু অসুবিধা আছে, গাড়ি পাওয়া যায় না, সবসময়। উত্তর ত্রিপুরা জেলার বন দপ্তরের ঝটিকা অভিযানে কদমতলার সরসপুর এলাকা থেকে উদ্ধার 10 লক্ষ টাকার অবৈধ চেরাই কাঠ। গোপন খবরের ভিত্তিতে উত্তর জেলার বন দপ্তরের কর্মীরা কদমতলা থানার পুলিশকে সাথে নিয়ে শুক্রবার দুপুরে কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের তপন শর্মার বাড়িতে অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে মজুদ করে রাখা বিভিন্ন প্রজাতির গাছের 250 ফুট চেরাই কাঠ উদ্ধার করা হয়। তবে বন দপ্তরের ঝটিকা অভিযানের আঁচ পেয়ে বাড়ির মালিক তথা কাঠ মাফিয়া তপন গা ঢাকা দেয়। এদিনের ঝটিকা অভিযানে উপস্থিত ছিলেন জেলা বন আধিকারিক সুমন মাল্লা, মহকুমা বন আধিকারিক অশোক কুমার, রেঞ্জার সুপ্রিয় দেবনাথ, মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা, বিভিন্ন ফরেস্ট বিটের বিট অফিসার সহ কদমতলা থানার পুলিশ। আটক কাঠের আনুমানিক বাজার মূল্য 10 লক্ষ টাকা হবে বলে দাবি করে পুলিশ। এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন রেঞ্জার সুপ্রিয় দেবনাথ। ধর্মনগর থেকে কিশোর রঞ্জন হুড়ের নিউজ নাও। 1 নম্বর ওয়ার্ডে একটা বাড়িতে প্রচুর পরিমাণে চোরাই কাঠ জব্দ করতে পেরেছি। প্রায় 250 ফুটের মতো কাঠ হবে, যার বাজার মূল্য 10 লাখ টাকার কাছাকাছি হয়ে যাবে এখন যে সেগুন আছে। তো আমরা এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারিনি। মালিকের যে ওনার আছেন ওনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর এই ধরনের পাচারকারীদের হাতে আক্রান্ত হয়ে গুরুতরভাবে আহত এক বিএসএফ জওয়ান। তার নাম হরিশচন্দ্র পান্ডে। তিনি বিএসএফ এর 150 নম্বর ব্যাটালিয়নে কর্মরত। ঘটনা বক্সনগর থানাধীন দুধপুকুর এলাকায়। হামলার পর ঘটনাটি সরেজমিনে তদন্ত করছে বক্সনগর থানার পুলিশ। বর্তমানে অভিযুক্ত হামলাকারী রিয়াদ হোসেন পলাতক বলে জানিয়েছে পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, বক্সনগর থানাধীন দুধপুকুর এলাকার 188 নম্বর গেটে রিয়াদ হোসেন নামে এক পাচারকারী আচমকাই বিএসএফ জওয়ানের উপর হামলা করে। এতে বিএসএফ জওয়ানের মাথায় গুরুতর আঘাত লাগে, রক্ত পড়তে থাকে। আঘাত গুরুতর হওয়ায় তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার দ্রুত চিকিৎসা শুরু করে। তার মাথায় 8টি সেলাই লাগে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
সিভিয়ার ফিজিক্যাল অ্যাসল্ট এবং হেড ইঞ্জুরি ছিল। তারপরে চিকিৎসা করে দেখলাম অনেক অনেক উপরে কাটা আছে, প্রায় 10 সেন্টিমিটার অ্যাপ্রক্সিমেটলি। তো আমরা ফার্স্ট এড ট্রিটমেন্ট দিয়েছি। এরপরে ইন্টারনাল ইঞ্জুরি আছে কিনা তার জন্য আমরা সিটি স্ক্যানের জন্য অ্যাডভাইস করে দিয়েছি জিবি যাওয়ার জন্য। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে শুক্রবার একদিনের এক কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানটি আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হয়। রাজ্যের শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশের উপর নজর রাখতে আজকের এই অনুষ্ঠানের আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ ডক্টর অঞ্জন ভট্টাচার্য, ত্রিপুরা ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের ডক্টর অঞ্জনা ভট্টাচার্য, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ডিরেক্টর তপন দাস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সহ অন্যান্যরা। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা এই অনুষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে শিশুদের মানসিক স্বাস্থ্য বিকাশের দিকে লক্ষ্য রেখেই আজকের এই কর্মশালার আয়োজন। ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা এই কর্মশালায় যোগদান করেছেন। সর্বপ্রথম সবাইকে নমস্কার, সুপ্রভাত। আজকে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের যৌথ উদ্যোগে মেন্টাল হেলথ নিয়ে আজকের এই ওয়ার্কশপ প্রজ্ঞাপন হচ্ছে। এখানে আমাদের মূলত বাচ্চাদের মানসিক স্বাস্থ্য নিয়ে এই ওয়ার্কশপটা মূলত, কারণ আজকাল যেইভাবে বাচ্চারা মানসিক স্বাস্থ্যের দিক দিয়ে ক্ষতিকর। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।